আপনাকে বোঝানো হচ্ছে যে একজনকে তো গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে, আর কি চান? আপনাকে তো বোঝানো হচ্ছে সিবিআইকে কেস দিয়ে দেওয়া হয়েছে, সিবিআই এতদিনেও কিছু বের করে উঠতে পারেনি, সময় লাগবে, আর কি চান? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আপনাকে বোঝানো হচ্ছে ধরুন আপনার শরীরে একটি অংশে একটি টিউমার পাওয়া গেছে, সেই টিউমারটি ক্যান্সারাস ম্যালিগনেন্ট টিউমার, সেই টিউমারটির অপারেশন করে সেই টিউমারটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরপর হঠাৎ করে ডাক্তারবাবু যদি বলেন, সে ডাক্তারবাবুরা বলেন না, এটা বলতে পারেন না, তারা যদি একেবারে রেজিস্টার্ড ডাক্তার হন, যে টিউমার তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর স্ক্রিনিংয়ের দরকার নেই, টেস্টিংয়ের দরকার নেই, অন্য কোনো জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়েছে কিনা সেটা দেখার দরকার নেই, আর কি চান? বাড়ি চলে যান। মুশকিল আছে, হাইলি সাসপিশিয়াস কিছু আছে, এবং ঠিক সেই হাইলি সাসপিশিয়াস জিনিসটাই আমরা খুঁজতে নেমেছিলাম এক সপ্তাহ আগে, ছত্রে ছত্রে, অর্থাৎ এক পা করে এগোতে এগোতে এক একটা করে প্রমাণ লোপাটের তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়। এবং এই প্রমাণ লোপাটের তথ্য, যে তথ্যগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, বিশ্বাস করবেন এই পোস্টমর্টমেও বোধহয় হিন্দিতে যাকে বলে ঘপলা করা হয়েছে, এদিক ওদিক করা হয়েছে, হয়তো পোস্টমর্টমটাই পুরো পাল্টে দেওয়া হয়েছে, রিপোর্টে যা লেখা আছে সেটা আদপে নেই। এবং সে কারণে অন্য সমস্ত কিছু একদিকে অভয়ার মৃত্যুর কারণ এবং সেগুলো ধামাচাপা কারা দেওয়ার চেষ্টা করেছিল সেই প্রশ্ন এবং তদন্ত আরেকদিকে, তার জবাব বাংলার মানুষ চেয়ে যাবে। এবং আজ ময়ূক সেই জবাবই চাইবে যে গোটা সিস্টেমটাই আসলে অপরাধী। অভয়াকে মারার পরে অভয়ার মৃত্যু এবং ধর্ষণটাকে লুকানোর জন্য আসলে গোটা সিস্টেম লার্জার কনস্পিরেসি করেছিল কিনা তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতে এই প্রশ্নগুলো, ডাউটগুলো, অমিল বহু উত্তর। এক, অভয়ার নখে ধর্ষকের টিস্যু মিলেছে, এটা তো বেসিক। অভয়ার নখে একটি মেয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়েছে এক বা একাধিক জন, সে তো মিনিমাম প্রতিরোধের চেষ্টা করবে এবং তাতে নখের আঁচড় লেগে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে, দাগ লাগতে পারে, টিস্যু থাকবে। সঞ্জয়ের টিস্যু অভয়ার নখে কি পাওয়া গেছে? এখন অব্দি আমরা জানি না। দ্বিতীয় প্রশ্ন, নখে পাওয়া টিস্যুর সঙ্গে সঞ্জয়ের টিস্যুর মিল আছে কিনা আমরা জানি না, এটা অন্তত জানা উচিত। তিন, গোপনাঙ্গে পাওয়া সাদা আঠালো তরল কি বীর্য? এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। আমরা এখনো জানি না এই হোয়াইট ডিসচার্জের কি হলো। সেই তরলের সঙ্গে ধৃতের ডিএনএর মিল আছে, অর্থাৎ সঞ্জয়ের বীর্য বা সিমেন্ট অভয়ার যৌনাঙ্গে যদি পাওয়া যায় তাহলে তো এটা অন্তত বোঝা যাবে যে ধর্ষণে সঞ্জয় প্রত্যক্ষভাবে জড়িত, অর্থাৎ মেন অ্যাকিউজদের মধ্যে একজন, রেপের ক্ষেত্রে সঞ্জয়। এরপরে বোঝা যাক যে মার্ডারটাতে একজন না একাধিকজন করেছে, বোঝা যায় এটা। 5 নম্বর, জেরায় কি কোনো অসঙ্গতি মিলেছে? এই যে বারবার পলিগ্রাফ টেস্ট করানোর কথা, পলিগ্রাফ টেস্ট হচ্ছে, পলিগ্রাফ টেস্ট হচ্ছে না, এই সমস্ত কিছু তো দেখতে হবে, ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। এবং এরপরে পোস্টমর্টম নিয়ে, আবারও বলছি, পোস্টমর্টম নিয়ে একাধিক সমস্যা, একাধিক প্রশ্ন, একাধিক অসঙ্গতি রয়েছে বলে বিভিন্ন চিকিৎসক, রাজনীতিবিদ, এমনকি প্রাক্তন আরজি করের যারা কর্মী তারাও বলছেন। একবার শুনে নেব। এই ঘটনাটা হলো, পিএম হলো, সেদিন উনি মর্গে কি করছিলেন? আমার এটাই প্রশ্ন আছে কি উনি সেদিন, এবং এটাও দেখা গেছে সূত্রের মাধ্যমে কি ডক্টর সন্দীপ ঘোষ ম্যাক্সিমাম কমিউনিকেশন ওনার সঙ্গেই সেদিন করেছেন। এমন তো নয় কি উনি কিছু তথ্য লোটপাট করে দিয়েছেন। রতন চেনে প্রিন্সিপাল যেমন তার একটা সেট তৈরি করে নিয়েছিলেন আরজি করের ভেতরে, যে তার মানে অনুগত হয়ে যে চলবে সেই থাকবে, তাতে যদি দেশের দশের সাধারণের উন্নতি হোক উন্নতি না হোক কিচ্ছু যায় আসে না। সেদিন 6টা 10 থেকে পোস্টমর্টেম শুরু হয়েছিল। এই যে 3 সদস্যের ডাক্তারের বোর্ড তৈরি করে পোস্টমর্টেম হয়েছিল, এই দলে থাকা একজন ডাক্তার পোস্টমর্টেম করার পর ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে চা খেতে কথাবার্তা বলতে যান।
এই সেক্সুয়াল অ্যাসাল্ট লেখার দরকার নেই বলে ওই 3 সদস্যের যে মেডিকেল বোর্ড তাদের একজন বাকি 2জন ডাক্তারকে বলতে থাকেন তারা পোস্টমর্টেম রিপোর্টে সই করতে অস্বীকার করেন এবং তারপরে যখন দেখেন যে দুজনই বেঁকে বসেছেন বাধ্য হয়ে 10টা 10 নাগাদ যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপলোড করে দেয়। আমরা প্রথম থেকে বলছিলাম ময়নাতদন্ত নিয়ে অসঙ্গতি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, প্লেস অফ ক্রাইম, অকারেন্স অফ ক্রাইম যেখানে হয়েছে, প্লেস পিও যাকে বলা হয়, প্লেস অফ অকারেন্স, সেটা সিল করা হয়নি। 24 ঘন্টা কেন সিল না অবস্থায় পড়েছিল সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে। অনেকগুলো অসঙ্গতি রয়েছে এবং আবারও বলছি গোটা সিস্টেমকে ব্যবহার করা হয়েছে ধাপে 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 অপরাধীর নাম, গোত্র, পদবি, হাতের চিহ্ন, পায়ের চিহ্ন সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার জন্য, এবং এটা সিস্টেম্যাটিক্যালি হয়েছে, পাকা মাথার কাজ। এটা কোনো নভিস বা যে কাউকে রাস্তা থেকে তুলে এনে এই কাজগুলো করানো সম্ভব ছিল না বলে হয়তো অনেককে ডেকে আনা হয়েছিল। এবং আমি এই মুহূর্তে বিচলিত হবেন না, কিন্তু এই ছবি আমি এই মুহূর্তে দেখাতে চাই, এটা কোনো পিকনিকের ছবি নয়। এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেমিনার রুমের সেদিনকার ছবি। এই দেবাশিস সোম, এই দেবাশিস সোমের কি কাজ সেখানে আমরা জানি না, কিন্তু এই দেবাশিস সোম সহ প্রায় 30 জন এই ছবিতে, আমি একবার ফুল ফ্রেমে এই ছবিগুলো দেখানোর জন্য বলবো, সঞ্জীব মুখার্জি ওসি আরজি কর আউটপোস্ট সহ যারা রয়েছেন একবার ফুল ফ্রেমে দেখি এবং আপনাদেরকে এক এক করে বলি। দেখুন এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে ভাইরাল ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে সেমিনার রুমে যেদিন এই ঘটনাটি ঘটে সেই সময় সেমিনার রুমে প্রায় পিকনিক করার মতন একাধিক লোক সেখানে উপস্থিত হয়। আরজি করের যে সেমিনার রুম, যে জায়গাটাকে এখনো, আবারও বলছি, এখনো ক্রাইম স্পট বা ক্রাইম সিন হিসেবে যে জায়গাটাকে চিহ্ন করার এখন অব্দি চিহ্নিত করা হয়েছে, যদি ধরে নিই সেমিনার রুম, সেই সেমিনার রুমে দেখুন সেদিন কতজন চলেছিলেন। অভয়ার দেহ পড়েছিল ঠিক এই সেমিনার রুমে এবং পিকনিক করার মতন সঞ্জীব মুখার্জি ওসি তার সামনে দেখুন কতজন ওখানে উপস্থিত, এবং তার মধ্যে থেকে ফরেন্সিকের ডেমনস্ট্রেটর কি করছেন এই প্রশ্নগুলো তুলতে হয়েছে। ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চ্যাটার্জি ওখানে কি করছেন? প্রসূন চ্যাটার্জি স্বাস্থ্য ভবন সূত্রে আমরা খবর পাচ্ছি সন্দীপ ঘোষের আত্মসহায়কের মতন কাজ করেন। শান্তনু দে সন্দীপ ঘোষের আইনজীবী, গোটা বাংলার মানুষ দেখুক সন্দীপ ঘোষের আইনজীবীও উপস্থিত হয়েছে, মা বাবা নেই। দেবাশিস সোম ফরেন্সিক আধিকারিক। এরপরেও যদি প্রশ্ন তোলা হয় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে, তাদের সিপির ভূমিকা নিয়ে, তাহলে কি খুব অন্যায় হবে? মা বাবাকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, কিন্তু মা বাবা বাদে সবাইকে এই ক্রাইম স্পটে, এটা যে ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়, সেমিনার চলছিল, পিকনিক চলছিল, এমন একটা আবহাওয়ায় উকিল, ডেটা এন্ট্রি অপারেটর, অন্য কলেজের অন্য অফিসার, প্রাইভেট সিকিউরিটি, পুলিশ সবাই চলে আসছে, সবাই চলেছিল। এবং ঠিক সেই জায়গা থেকে আমি একবার দেখানোর জন্য চেষ্টা করব, আমি অবাক হচ্ছি এই পুলিশের ভূমিকা নিয়ে। এই পুলিশ অফিসারকে কেন অবিলম্বে শোকজ বা ক্লোজ করে দেওয়া হয়নি? পুলিশ কমিশনারকে তো পদত্যাগ করতে হবে, কিন্তু এই পুলিশ অফিসারের ভূমিকা আমি অবাক হচ্ছি। এই পুলিশ অফিসার সঞ্জীব মুখার্জি ওসি আরজি কর আউটপোস্টের, সে এতজনকে অ্যালাউ করলো। আমার ধারণা পুলিশ অফিসার যদি নিজের পুলিশিংয়ের বাইরে পড়াশোনাটা, বেসিক ট্রেনিংয়ে, পুলিশ ট্রেনিং স্কুলে যে পড়াশোনাটা করে সেই পড়াশোনাটা যদি মনে রাখেন, তাহলে দেখবেন রুল বুকের মধ্যে একটি বড় জিনিস হলো ফরেন্সিক মেডিসিন, মেডিকো লিগাল কেস সামলানো। মেডিকো লিগাল কেস সামলানোর ক্ষেত্রে দাঁড়িয়ে একজন অন ডিউটি অফিসার এতজনকে, যাদের কোনো কাজ নেই ক্রাইম স্পটে থাকার, তাকে কি করে অ্যালাউ করা হলো? এরপরেও কি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করবে না বাংলা? দ্বিতীয়ত, এই সঞ্জীব মুখার্জি কাদের সাথে কথা বলছেন একবার দেখবো, এর পরের ভিডিওতে অন্যান্য চরিত্রগুলোকে একবার দেখবো। এরা কারা? এরা কারা এত চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে কাকে বাঁচানোর জন্য? এই প্রসূন চ্যাটার্জি কে আপনারা জানেন? কমেন্ট করুন, ময়ূককে জানান। প্রসূন চ্যাটার্জি ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে আমরা স্বাস্থ্য ভবন সূত্রে জানতে পারছি। এই প্রসূন চ্যাটার্জি বা শান্তনু দে, দেখুন বাংলার মানুষ এবার সিদ্ধান্ত নিন আপনারা কোন পথে যাবেন। শান্তনু দে সন্দীপের আইনজীবী, তাকে পর্যন্ত আসতে হয়েছে, অভয়ার বডি পড়ে রয়েছে, মা বাবাকে ডাকার বা ঘরে নিয়ে আসার প্রয়োজন মনে করেনি কলেজ কর্তৃপক্ষ। মানে এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার নির্লজ্জভাবে ডিফেন্স করবে, তারা ডিফেন্ড করবে অভয়াদেরকে
একদিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের সরকার বাঁচানো আরেক দিকে। আমি অবাক হয়ে যাচ্ছি। এবং এরা কারা? আমি একবার যদি গ্রাফিক্যালি একবার শান্তনু সহ বাকিদের একবার দেখানোর চেষ্টা করি কারা এরা। এই শান্তনু দে, প্রথমেই এই শান্তনু দে পেশায় আইনজীবী। এই শান্তনু দে সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী হিসেবে সূত্র মোতাবেক আমরা খবর পাচ্ছি। ধর্ষণ খুনের ঘটনাস্থলে আইনজীবী কেন, এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী, তিনি তো উত্তর দিতে পারেন। এই ভদ্রলোক দেবাশিস সোম এর ভূমিকা কি? তখন কি অটপসি চলছিল? দেবাশিস সোম সকালবেলা চলে এসেছে, মা বাবাকে খবর দিতে পারেনি। নির্লজ্জ, আমি বলবো নির্লজ্জ সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল এখনো ডিফেন্ড করছে একটা মেয়ের মৃতদেহ রেখে। সেখানে আড্ডা হয়েছে, সেখানে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায়। দেবাশিস সোম ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, তার কাজ কি ওখানে? তথ্য প্রমাণ লোপাট করা। সিবিআই তার থেকে প্রশ্নের উত্তরগুলো চাইছে। অপরাধ স্থলে ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর কেন ছিল, কি তার ভূমিকা? এবং আমরা যে খবর পাচ্ছি, এই প্রসূন চ্যাটার্জি ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে এই প্রসূন চ্যাটার্জি কাজ করেন বলে সূত্র মোতাবেক আমরা খবর পাচ্ছি। আপনারা ভুল হলে ঠিক করিয়ে দেবেন। ঘটনাস্থলে ন্যাশনাল মেডিকেল কলেজের কর্মচারী কেন? এবং আমি পিসিআরকে বলবো, এই প্রসূন চ্যাটার্জি, যদ্দূর আমার মনে পড়ছে, প্রসূন চ্যাটার্জি প্রথম যেদিন ওই ন্যাকানাকা করে সন্দীপ ঘোষ আমার ভীষণ কষ্ট হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে বলে ওই ন্যাকানাকি কান্না যখন কাঁদছিল, আমি পিসিআরকে বলবো ওই ছবিটা বের করতে। ওই প্রেস কনফারেন্সে যদ্দূর সম্ভব বাঁদিকে এই প্রসূন চ্যাটার্জি ছিল প্রথম থেকে। এদেরকে এভিডেন্স ট্যাম্পারিংয়ে কাজে লাগানো হয়েছে আমার যদ্দূর মনে হচ্ছে। আরেকবার দেখে নিই, গোটা বাংলা দেখুক, চিনুক যেভাবে আরজি করেন ভাঙচুরের দিন গোল গোল করে ছবি পোস্ট করা হয়েছিল কলকাতা পুলিশের হ্যান্ডেল থেকে। আজকে আমি পিসিআরকে বলবো, ভাইরাল যে ভিডিও, সেই ভিডিওটা একবার দেখানো হোক। এই ভিডিওতে দেখুন তো আপনারা চিনতে পাচ্ছেন কিনা। এখানে অভয়ার বাড়ির লোককে, এ বাড়ির লোক আমার মনে হয় না, অভয়ার বাড়ির লোকে নয়, পাশের লোকটি বাড়ির লোক নয়। এরা কারা? দেবাশিস সোম অভয়ার বাড়ির লোক, দেবাশিস সোম প্রিন্সিপাল। দেবাশিস সোমের ভূমিকা কি ছিল? দেবাশিস সোমকে এমএসভিপি ইমিডিয়েটলি এই লোকগুলো, এই 30 জন লোককে নিয়ে যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ অকুস্থলে সন্দীপ ঘোষ কেন গেছিল? এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য। আমি বলছি, পাকা মাথার পাকা হাতের কাজ না হলে এটা হয় না। এটা শিল্পীর মতন করে শৈল্পিকভাবে এভিডেন্স ট্যাম্পারিংকে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট, দেওয়াল ভাঙা, বিভিন্ন জায়গায় রং করে দেওয়া, বিভিন্ন কাগজপত্র সরিয়ে নেওয়া, এই সমস্ত জিনিস শিল্পীর মতন করে করা হয়েছে। এবং কি নির্লজ্জভাবে এখনো লালবাজার ডিফেন্ড করে যাচ্ছে, এই সমস্ত কিছু ডিফেন্ড করে যাচ্ছে। আমি দেখাবো লালবাজার বা কলকাতা পুলিশ এই ভিডিও ভাইরাল হওয়ার পরে নড়ে চড়ে বসেছে। কলকাতা পুলিশকে এমনিতেই নড়ে চড়ে বসতে হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতন কলকাতা পুলিশ নাকি কাজ করছে। কিছুদিন পরে হয়তো মা মাটি মানুষ জিন্দাবাদ বলে হয়তো প্রেস কনফারেন্স শুরু করবে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বিনীত গোয়েল অভয়াদের বাঁচাতে পারে না, নির্লজ্জভাবে অভয়াদের যারা মারলো তাদেরকে ডিফেন্ড করতে ঝাঁপিয়ে পড়ে নির্লজ্জভাবে। দেখুন প্রেস কনফারেন্স কলকাতা পুলিশের, একবার দেখি। হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায়, ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল, ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 40 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। ওখানে পুলিশের পুরো ফোর্স, আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল। এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছে। তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিভ অফিসার, তারা ফরেন্সিক টিমে যারা ছিলেন তারা, এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ডিউটি দেওয়া হচ্ছিল তারা ওখানে ছিলেন। পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মা বাবা, ওনারাও ওখানে এসেছিলেন। এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন। এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে
প্রবেশ যেহেতু হয়। আমরা শুনেছি এটা অনেকেই বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। আমার বিশ্বাস কলকাতা পুলিশ এগুলো নিজে থেকে বলেন না, কেউ নিশ্চয়ই কলকাতা পুলিশকে এগুলো বলতে বলে বা লেখাতে বলে। কলকাতা পুলিশ এখন নির্লজ্জের মতন কি ডিফেন্স দিচ্ছেন, কি বলছেন যে না না সেমিনার রুমের যে জায়গাটুকুতে হয়েছিল সে জায়গাটা সিল ছিল। সেমিনার রুম 60 ফিটের ঘর, তার মধ্যে 40 ফিট আমরা সিল করেছিলাম, বাকি 10-11 ফিট তারা আসা যাওয়া করেছিল। দুর্গাপুজোর মূর্তি দেখতে আসছিল নাকি তারা? মানে ধরে নিন কলকাতা পুলিশের ভার্সন হচ্ছে ঠিক এই জায়গাতে যদি কোনো খুন হয়, ঠিক এই জায়গাতে খুন হলো, আমাকে এই জায়গাটা সিল করে দিতে হলো, কিন্তু এই জায়গাতে আমি সিল করলাম না কলকাতা পুলিশের যুক্তি অনুসারে। অর্থাৎ অপরাধী সে ঠিক এইটুকু জায়গাতে নিজের অপরাধটা করে লাফাতে বা হয়তো সুপারম্যানের মতন আকাশে উড়ে গেছিল, বা হয়তো মিস্টার ইন্ডিয়ার মতন ভ্যানিশ হয়ে গেছিল। বিনীত গোয়েল, আপনি কি পুলিশিংটা ভুলে যাচ্ছেন? আপনাকে বলছি কলকাতা পুলিশ আসলে এই তৃণমূল কংগ্রেসের শেখানো বুলি রিড আউট করতে করতে কি জায়গাতে নিজেদেরকে হাস্যকর পরিণত করছেন আমি জানি না, কিন্তু এটা হচ্ছে লজিক। মানে এইটুকু জায়গা আমরা সিল করেছিলাম, ওখানে কেউ আসতে পারেনি। আপনারা ধরছেন কি করে? আপনারা কি ব্যোমকেশ বক্সী হয়ে গেছেন নাকি সকলে? আপনারা আরজি করে ভাঙচুরটা আগে থেকে প্রিএম্প্ট করে আটকাতে পারেন না, সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের ভৎসনা করে, আর আপনারা ধরে নিলেন ঠিক এইটুকু জায়গাতেই মার্ডারটা হয়েছে, এইটুকু জায়গাতেই বডিটাকে রাখা হয়েছে, বডিটা সেই জায়গাতেই গলা টিপে মেরে দেওয়া হয়েছে। আপনি ধরেই নিচ্ছেন সঞ্জয় ওপর থেকে নেমে ঠিক এইটুকু জায়গাতেই নিজের কাজটা করে হেডফোনটা রেখে চলে গেছে। সাবাস, আপনাদের নতুন করে ক্লাস নিতে হবে, এবং বেসরকারি টেলিভিশনের যারা সাংবাদিক তাদেরকেই নিতে হবে বোধহয়। দেখে আসুন সাংবাদিক ছেলেমেয়েগুলো, ছোট ছোট ছেলেমেয়েগুলো, আমি তাদের স্যালিউট করি। তারা সকাল থেকে রাত অবধি যে কাজটা আপনাদের করার কথা, সেই ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা তারা করছে, এবং কিভাবে করছে। এই যে প্রসূনকে সেদিন সেমিনার রুমে কলকাতা পুলিশের অফিসাররা অ্যালাউ করেছিল, এই প্রসূন ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর এবং স্বাস্থ্য ভবন সূত্রে সন্দীপ ঘোষের আস্থাভাজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করে। এই প্রসূন চ্যাটার্জি, দেখুন সেদিনের ওই ন্যাকা করে সন্দীপ ঘোষ যখন প্রেস কনফারেন্স করছিল, এই সেই ছবি, এই সেই প্রসূন ব্যানার্জি। এই যে দেখুন, ফুল ফ্রেমে একবার দেখানোর জন্য বলবো, এই সেই প্রসূন ব্যানার্জি। স্বাস্থ্য ভবন সূত্রে বলা হচ্ছে এই সেই প্রসূন ব্যানার্জি যে সন্দীপ ঘোষের পাশে ছিল। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, এই যে সেই দিনের নাটকীয়ভাবে সন্দীপ ঘোষ কি সমস্ত পুরস্কার আছে, মহানায়ক পুরস্কার নাকি সন্দীপ ঘোষ এবার বোধহয় মমতা ব্যানার্জির থেকে সেই মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য এই নাটকটা করছিলেন। ঠিক এই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, 1 নম্বর যে প্রশ্ন, এই মুহূর্তে পাকা হাতে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, এবং সে কারণে শার্লক হোমস যে কথাটা বলতো, এলিমেন্টারি মাই ফ্রেন্ড, আমাদের এলিমেন্টারি জায়গাতে, একদম প্রাথমিক জায়গাতে ফিরে যেতে হবে। আবার যে যা ভুল বোঝানোর চেষ্টা করুক, যে যা গুলিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমরা এলিমেন্টারি জায়গা থেকে আবার ধরার চেষ্টা করব যে আসলে পাকা হাতে প্রথম মুহূর্ত থেকে একটা ডাক্তারবাবুরা গোল্ডেন আওয়ার বলতে যে জিনিসটা বোঝেন, ক্রাইমেও গোল্ডেন আওয়ার বলতে ইনভেস্টিগেটররা একটা জিনিস বোঝে। ওই গোল্ডেন আওয়ারের মধ্যে যদি প্রমাণ লোপাট করে দেওয়া যায়, এভিডেন্স সরিয়ে দেওয়া যায়, তাহলে অনেক কাজ সহজ হয়ে যায় ক্রিমিনালের জন্য। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এবং তার সাথে বাকিরাও রয়েছেন। একবার আলাপ করিয়ে দেবো, এই মুহূর্তে শারদ্দাতবাবু রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন এই মুহূর্তে দৈপায়ন মজুমদার চিকিৎসক, শারদ্দাত মুখোপাধ্যায় চিকিৎসক অবশ্যই রয়েছেন, সুবর্ণ গোস্বামী চিকিৎসক এই মুহূর্তে রয়েছেন অনলাইন, এবং দীপাঞ্জন চক্রবর্তী এক্স এনএসজি কর্তা, প্রাক্তন এনএসজি কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমি ছোট ছোট করে প্রত্যেকের থেকে প্রতিক্রিয়া নেব। এই প্রথম ভাগটা, দীপাঞ্জন চক্রবর্তী, ডাক্তারবাবুরা গোল্ডেন আওয়ারের কথা বলেন, কিন্তু এখানে কিছু ডাক্তারবাবু তো খুব সিরিয়াসলি গোল্ডেন আওয়ারটাকে নিয়ে ফেলেছেন ক্রাইমে এভিডেন্স ট্যাম্পারিং করবার জন্য।
বলেছি, আবার বলছি যে আমার বিচার বুদ্ধি অভিজ্ঞতা বিশ্লেষণ অনুযায়ী আমার দৃঢ় সন্দেহ রয়েছে যে এই কেসে আমাদের যে বোনটি, দুর্ভাগা বোনটি, সে প্রাণ হারালো, সে ন্যায় বিচার পাবে কিনা। কারণ একটা কথা আমি বারবার বলেছি যে পুলিশ ডিপার্টমেন্টে দুটো জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, অ্যাবিলিটি এবং ইন্টেনশন। আর যেখানে অ্যাবিলিটি থাকে, ইন্টেনশন খারাপ হয়, তারা কিন্তু মোর ডেঞ্জারাস দ্যান এনি ক্রিমিনাল। কারণ তাদের সে অ্যাবিলিটিটা আছে, তারা জানে আমি কি করে প্রমাণগুলোকে নষ্ট করে দেব। তুমি যেটা বলছো একদম কারেক্ট। আমি এই ডিসি ভদ্র মহিলার আমি শুনছিলাম, আমার সন্দেহ হচ্ছে, আমি জানি না, আই এম নট শিওর, উনি হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমি থেকে আইপিএস এর ট্রেনিং নিয়েছেন নাকি তপসিয়ার কোনো একাডেমি বা কালীঘাটের কোনো একাডেমি থেকে নিয়েছেন। উনি যেটা বলছেন, যেটা তুমি বললে, আমি তো এক্স্যাক্টলি মাপটা জানি না, যে সেমিনার রুমটা যদি 60 ফিটের হয়, সেখানে 40 ফিট কর্ডন করেছেন। এই কথা যদি কেউ বলে থাকে কোনো পুলিশ অফিসার, তার মস্তিষ্কের সুস্থতা অথবা তার ইন্টেনশন নিয়ে আমার সন্দেহ রইল। একজন ক্রিমিনাল যখন ঢুকছে ওই ঘরে, সে হতে পারে দরজাতে তার হাতের ছাপ পাবে, হতে পারে ওই 40 ফিটের বাইরে, এবং জানলেন কি করে যে 40 ফিটটাই তার অ্যাকচুয়ালি সিন অফ ক্রাইম। প্লেস অফ অকারেন্স হচ্ছে ওই 60 ফিটের সেমিনার, তার মধ্যে ওই 40 ফিটটাই যে সিন অফ ক্রাইম, সেটা উনি জানলেন কি করে, প্রথম কথা। দ্বিতীয়ত, এটা মানে আমার 35 বছরের অভিজ্ঞতা থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি সিন অফ ক্রাইম বা প্লেস অফ অকারেন্সে ঢুকলে উইদাউট গ্লাভস কেউ অ্যালাউড না। আমি কাউকে দেখিনি কারোর হাতে গ্লাভস রয়েছে। না, আমি তো সেই ছবিটাও পিসিআরকে চালাতে বলবো, দীপাঞ্জন দা ঠিক করছে ভিড়, মানে কোনো বিদেশ থেকে বা বাইরের কোনো গ্রহ থেকে কেউ একজন এসছে, হয়তো সবাই হুমড়ি খেয়ে দেখার চেষ্টা করছে, ঠিক করছে ভিড়। কারোর হাতে গ্লাভস নেই, তুমি ওখানে 200 ফিঙ্গারপ্রিন্ট পাবে এখন। আর হাউ ডু, আমি জানি না, ওই যে পুলিশ অফিসার রঞ্জিত মুখার্জি আর সামথিং, আজকাল তো খুব বাজারে রঞ্জিত নামটা চলছে, জানি না আমি, ওই যে ওসি আরজি কর দাঁড়িয়ে রয়েছেন, ওনার নিজের হাতেও গ্লাভস নেই, কোনো লোকের হাতে গ্লাভস নেই। এবং এটা তো প্রথম থেকে আমরা বলেছি যে এই হত্যা এবং ধর্ষণ এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মেয়েটিকে, আমাদের বোনটিকে, তাকে হত্যা করাই হতো, ধর্ষণটা করিয়ে এই পুরো কেসটাকে একটা অন্য রূপ দেওয়া হচ্ছে, গুলিয়ে দেওয়া হচ্ছে। কারণ একজন হসপিটালে কর্মরত চিকিৎসকের যদি হত্যা হতো, তাহলে অনেক প্রশ্ন উঠতো। এবার এখানে একটা ধর্ষণের গল্প তৈরি করে দেওয়া হলো, একটা স্কেপগোট এনে দেওয়া হলো, পুরো ব্যাপারটা দেখো এখন গুলিয়ে গেছে। এটা তো পরিষ্কার পাকা মাথায় ষড়যন্ত্র, এবং খুব দক্ষ লোকজন মিলে এই পুরো ব্যাপারটা করেছে, প্রমাণগুলো লোপাট করেছে। ময়ূর, একদম এবং তার পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে দু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রসূন ক্যারেক্টারটাকে নিয়ে, চরিত্র নিয়ে অনেকের খুব কৌতূহল হচ্ছে। এই প্রসূন কি করছিলেন ওখানে, এই দেবাশিস বাবু কি করছিলেন ওখানে? আমাদের সাথে এই মুহূর্তে দৈপায়ন বাবু রয়েছেন। দৈপায়ন মজুমদার, আবারও বলছি যে প্রথম থেকে পাকা মাথা যদি গোটা সিস্টেমকে কাজে লাগিয়ে দেয় একটা অভয়াকে জাস্ট কভার আপ করবার জন্য, তাহলে অনেক কিছু হতে পারে। এবং সে কারণেই হয়তো এই দুর্নীতির বিরুদ্ধেও তদন্তটা রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে ভোকাল হয়েছে। আপনার কি মনে হয়, আপনার মত কি? প্রথমে মহিকবাবু আপনাকে বলি, আমরা যারা এই বাংলায় বড় হয়ে উঠেছি তারা অনেক বই পড়তে, মাইথোলজিতে বিশ্বাসী। কুরুক্ষেত্র, এটা এই লড়াইটা না, জাস্টিস লড়াইটা কুরুক্ষেত্র লড়াই, যুদ্ধের মতো। কুরুক্ষেত্রের 18 দিনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকে 18 দিনে এসে আমরা এই জিনিসটা দেখলাম। তো আমি ওই কলেজটার প্রাক্তনী, হ্যাঁ, আমার সময় কোনো হেলিপ্যাড ছিল না, এখন ওর মধ্যে নেই। তো ওই ঘরটার আমি শুনলাম যে ওইখানটার বাদ দিয়ে বাকিটা হয়েছে। তো আমি জানি না কোনো হেলিকপ্টার বা কোনো জিনিস দিয়ে ওখানে কেউ ঢুকে পড়া যায় কি না। তো হয়েছে থাকতে পারে, যারা ইনভেস্টিগেশন করেন তারা আমার থেকে অনেক ভালো জানবেন কীরকম হতে পারে। কিন্তু আমার কাছে তার থেকেও গুরুত্বপূর্ণ, এখন দেখবেন চারদিকে একটা কথা আসছে, জাস্টিস ফর আরজি কর, সবাই বলছে। এটা আমার ব্যক্তিগত মতামত, জাস্টিস ফর ভিকটিম হওয়াটা অনেক বেটার, কিন্তু জাস্টিস ফর আরজি করটাও দরকার। আমি কলেজের প্রাক্তনী, তো দেশের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি হওয়া ব্রিটিশ আমলের একটা মেডিকেল কলেজ, এর একটা খুব হেরিটেজ হিস্ট্রি আছে। এই কিছুদিন আগে বাবু কিছু মনে করবেন না, জাস্টিস ফর আরজি করের আগে আমি স্লোগানটাও শুনেছি, পাপের এখন আতুর ঘর। না, আমি বলছি, আমার খারাপ লাগছে, না, আমি সেটা বলছি, সেই জায়গাটাতেই আসছি যে কিছুদিন আগে ময়দান সিনেমাটা রিলিজ হয়েছিল। সিনেমার ঠিক গল্পটা যদি শুরু হতো 1948 সাল থেকে, প্রথম যে ক্যাপ্টেন টিয়াও, তিনিও আরজি করের এক স্টুডেন্ট। তো জাস্টিস না আরজি করের চাই, কিন্তু শুধু এই ঘটনার নয়, গত 2.5-3 বছরের আরজি কর জাস্টিস চাইছিল। আমি প্রাক্তনী
যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন তার সেক্রেটারি ছিলাম। খুব ভাগ্য ভালো যে আমার সেক্রেটারি টেনিওরটা এই টেনিওরে ঠিক জাস্ট শুরু হচ্ছে আর আমার শেষ হয়েছিল। আমরা জানি কী ওইখানে অবস্থা চলছে। আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের রুম বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আলপনা দে, উনি চলে গেছেন এই এপ্রিল মাসে। আমার কাছে ছবি আছে ওকে যখন তারা রুমটা খোলার জন্য গেছিলেন, তালা লাগিয়ে বন্ধ নয়, একদম প্লাস্টার অফ প্যারিস এরকম প্লাস্টার দিয়ে আটকে দেয়। তাকে যে অপমানটা নিতে হচ্ছে, সেই বয়স্ক মানুষটি কাঁপছেন, তার চোখের জল, এই ছবিও আছে। জাস্টিস আরজিকর অনেক দিন ধরে চাইছিল মণিবাবু, আপনারা অনেকে খেয়াল করেননি। এই ঘটনাটা আমার কলেজে ঘটেছে এই হিসাবেও আমি শুধু দেখছি না, আমি প্রথম দিন থেকে বলছি, আমরা সাধারণত বলি অপরাধীর জাত ধর্ম পেশা দেখো না, আমি বলছি ভিকটিমের জাত ধর্ম পেশা দেখো না। এইখানে তো পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ঝামেলা হয়েছে এরকম কেউ বলছে না, এটা আমার এক সহনাগরিকের সঙ্গে হয়েছে। এটা ডাক্তারের, আমি এখানে ডাক্তার হিসেবে বসে এক সহনাগরিক হিসেবে তার জাস্টিস চাইছি। আর 18 দিন বাদে এসে আমি এই অদ্ভুত ভিডিও দেখতে পাচ্ছি, ঘর ভর্তি মানুষই বলবো, তারা কিসের জন্য গেছেন আমি জানি না। সবাই নিশ্চয়ই যাওয়ার কোনো কারণ আছে, কারণ নিশ্চয়ই কিছু কারণ আছে তারা গেছেন, ওইটুকুনি অংশটাতেই যাওয়ার যোগ্যতা আছে বলেই তারা গেছেন, এরকম বলেই ভাবছি। কিন্তু এরপর আমার কিছু বলার নেই। আমার কাছে পরিষ্কার কথা, 1 দিন লাগুক, 18 দিন লাগুক, 180 দিন লাগুক, এই জাস্টিসটা হওয়া দরকার। যার সঙ্গে অত বড় অন্যায়টা হয়েছে তার সঙ্গে হওয়া দরকার, ভীষণভাবে হওয়া দরকার। এটা আমি খুব ইমোশনালি বলছি যে এই জিনিসটা একটা সহনাগরিক হিসাবে আমাদের মেনে নেওয়াটা সম্ভব নয়। বেশ, শারদবাবু, আমার প্রশ্ন হচ্ছে এই যে এই ক্যারেক্টারগুলো যারা সেদিন, মানে আপনি নিজেও ডাক্তার, আমরা সবাই কিছু কম বেশি মেডিকো লিগাল যে ঝুট ঝামেলাগুলো সেগুলো দেখি, পড়ি, এবং প্রত্যেকেরই, মানে স্পেশালি ডাক্তার, উকিল, পুলিশ এবং সাংবাদিকদের ক্ষেত্রে এটা পড়তে হয়। তাদের মধ্যে থেকে এতজন মানে সেদিন উপস্থিত হয়েছেন, মা বাবাকে আমি দেখতে পেলাম না ওই ভিডিওতে। একদম, মানে এটা কতটা ইনসেনসিটিভ, আইনজীবী পর্যন্ত রয়েছে। ফরেনসিক মেডিসিন ডাক্তারদের পাঠ্যপুস্তকের মধ্যে রয়েছে, পাঠ্যক্রমের মধ্যে রয়েছে। আমরা আইন অনেকটাই পড়তে হয়, ছোটোখাটো না, অনেকটাই আইন পড়তে হয়। এবং ডাক্তারি শিক্ষা ক্ষেত্রে কিন্তু ফরেনসিক মেডিসিনে MD ডিগ্রি অবধি দেওয়া হয়, স্নাতকোত্তর ডিগ্রি, তার মধ্যে লও থাকে। তো সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, ছোটোবেলায় আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে দৈপায়ন বা ময়ূক আমরা সবাই জন্মেছি, বড় হয়েছি। আমরা কি করতাম, বাড়িতে হঠাৎ লোক এলে মাকে বলতে, এই লোক আসছে তাড়াতাড়ি ঘর ঠিক কর। তো আমাদের এখানে সন্দীপ ঘোষও কিন্তু সেটা মাথায় রেখেছিলেন, লোক আসবে তাড়াতাড়ি ঘর ঠিক কর। এই লোকটাকে উনি কিন্তু আগে থেকেই জানতেন, খুন আমি করিয়েছি বা আমরা করিয়েছি, সুতরাং লোক মানে CBI আসবে, তাড়াতাড়ি ঘরটা ঠিক কর। যতদিনে CBI এলো 4-5 দিন পরে, ততদিনে ঘর পরিষ্কার হয়ে গেছে, ময়ূক চকচকে হয়ে গেছে, ঝাড়ু হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এই ঝাড়ু মোছা করার একজন নাম হচ্ছে সন্দীপ ঘোষ, তার সঙ্গে সহযোগী আছেন। সন্দীপ ঘোষ কি একলা কাজ করছে? কোনো সময় মনে হয় যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একমাত্র একটাই এরকম লোক আছে যে একলা সব কিছু করতে পারে? আমি মনে করি না সন্দীপ ঘোষ অত বড় উদ্যোগী লোক, না, এর পিছনে হাত আছে। এই ঘর পরিষ্কার করার গুঁড়ো মশলাটা বা সাবান মশলাটা হচ্ছে সন্দীপ ঘোষ, কাপড় জামা নোংরা কেচেছেন উনি, সঙ্গে সহযোগিতা কাপড়টা ঢুকিয়ে দেওয়া, মেশিনটা চালু করার জন্য ওই প্রসূন, দেবাশিস, সোম ইত্যাদিরা ছিলেন। এই যে ওয়াশিং মেশিনটা হচ্ছে তৃণমূল সরকার বা প্রশাসনের একটি কর্মশিল্প, এটাকে শিল্প লেভেলে নিয়ে গেছে দুর্নীতি বা প্রমাণ তছরূপটা হচ্ছে তৃণমূল প্রশাসনের শিল্প তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প। এবং এই ওয়াশিং মেশিন কারখানার ব্র্যান্ড নেম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকভাবে প্রমাণ তছরূপ করে এসছেন, প্রমাণ লোপাট করে এসছেন। আজকে ভারতবর্ষ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যের দিকে আঙুল তোলেন, নিজের রাজ্যের দিকে ভুলে গেলে চলবে না। স্বাস্থ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনি, মুখ্যমন্ত্রী আপনি, আপনার লজ্জা হওয়া উচিত। এই সন্দীপ ঘোষকে সরানোর জায়গায় প্রাইস পোস্টিং দিয়েছিলেন, আরজিকর থেকে সরিয়ে নিয়ে বসিয়েছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে। বাঙালির শিরদাঁড়া আছে, বাঙালি মেডিকেল ছাত্র ছাত্রীদের শিরদাঁড়া আছে, ন্যাশনাল থেকে পদাঘাত করে বার করেছে সন্দীপ ঘোষকে। বারবার বলছি, এই কাহিনীর কাণ্ডারি কিন্তু স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বারবার বলবো, উনি কিন্তু কাণ্ডারি। সন্দীপ ঘোষ এই ওয়াশিং মেশিনে গুঁড়ো সাবানটা খালি দিয়েছিলেন, ওয়াশিং মেশিনের ব্যান্ড কিন্তু টিএমসি, তৃণমূল কংগ্রেস, এবং চালাচ্ছে হচ্ছে এই প্রশাসন। আমি ঠিক সেই জায়গাতে একবার একটি ব্রেকিং নিউজ এসছে, সেই ব্রেকিং নিউজটা নেব এবং এটা খুব গুরুত্বপূর্ণ। সুবর্ণ গোস্বামীর কাছে যাওয়ার আগে, অভয়ার ময়নাতদন্তের রিপোর্টে কারচুপি হতে পারে, এই অ্যাঙ্গেলটাও সিবিআই
এই মুহূর্তে একেবারে নাকচ করে দিচ্ছে না। ময়নাতদন্তের সময় কেন ছিলেন না ফরেন্সিকের বিভাগীয় প্রধান বা এইচওডি, ফরেন্সিক এবং টক্সিকোলজি ডিপার্টমেন্টের এইচওডির নাম প্রবীর চক্রবর্তী, তিনি সেখানে উপস্থিত ছিলেন না, বরং সন্দীপ ঘনিষ্ঠ অপূর্ব বিশ্বাসকে দিয়ে রিপোর্টটি বানানো হয়। কেন বানানো হলো? অপূর্ব গোস্বামীকে দিয়ে এই রিপোর্ট মর্গ থেকে বেরিয়ে সূত্রের খবর সন্দীপ এবং ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসকদের কেন কথা হলো? সন্দীপ ঘোষ এই মুহূর্তে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো অপূর্ব বিশ্বাসকেও দিতে হবে। মর্গ থেকে বেরিয়ে কেন অপূর্ব বিশ্বাস প্রথমেই আগে ভাগে এই সমস্ত কিছু ডিসক্লোজ করেছেন বলে একটি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপেক্ষাকৃত জুনিয়র চিকিৎসক পদাধিকার বলে, এটা জুনিয়র ডাক্তার নয়, জুনিয়র পদাধিকার বলে এনআরএস এর একজন সহকারী অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে কেন আনা হলো, এবং এইচওডি থাকতে আরেকজন তথাকথিত পদাধিকার বলে জুনিয়র, তাকে কেন এই দায়িত্ব দেওয়া হলো এবং এত তড়িঘড়ি কেন কাজটা করে দেওয়া হলো? অপূর্ব বিশ্বাস কি এই গোটা বিষয়ে এই মুহূর্তে অনেক বড় কোনো ভূমিকা পালন করতে পারেন? সুবর্ণ গোস্বামী, গোটা রিপোর্টটাই ট্যাম্পার হয়ে যেতে পারে। দেখুন, আমরা শুরু থেকেই বলছি যে এটা একটা সংগঠিত অপরাধ। অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। এই যে ধরুন প্রসূন চট্টোপাধ্যায়, এই যে শান্তনু দে, এদের দেখা গেল ডাক্তার, সেটাই তো বলছি যে এটা একটা পুরো এই যে নেক্সাস, পুরো অপরাধ চক্র, দুষ্ট চক্রের অংশ এরা, প্রত্যেকেই এরা কুশীলব। এই যে ডাক্তার সুশান্ত রায়, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এরা ওই দিনে নিজের কর্মক্ষেত্রে না থেকে কলকাতা মেডিকেল কলেজে একটা মিটিং করছিল। তাহলে কি আগে থেকেই পরিকল্পনা ছিল যে আমরা মিটিংটা থাকবো, ঘটনাস্থল আরজিকর, ওখানে খুনটা করা হবে এবং সেই জন্যই আগে ভাগে সামাল দেওয়ার জন্য আমরা পৌঁছে যেতে পারবো, তাই সেই জন্য কি তাহলে মিটিংটা ডাকা ছিল কলকাতায়? কারণ জলপাইগুড়ি থেকে সুশান্ত রায় চলে এসছেন, পিজি হাসপাতালে ডিউটি করার কথা, যার এমএস করছে, অভিক দেশে মেডিকেল কলেজে রয়েছে, মানে আরজিকর থেকে ঢিলছোড়া দূরত্বে বসে রয়েছে। ওখান থেকে মালদা থেকে তাপস চক্রবর্তী চলে এসছেন, ওখান থেকে বিরূপাক্ষ বিশ্বাস বর্ধমান মেডিকেল কলেজে পোস্টিং, সে ডিউটিতে না গিয়ে, ছুটি নিয়েছিল কিনা জানি না, কিন্তু ডিউটিতে না গিয়ে ওখানে বসেছিলেন। যে অ্যাজ ইফ মেডিকেল কলেজ, আরজিকরের মেডিকেল কলেজ থেকে সন্দীপ ঘোষ ফোনটি করবেন আর ওনারা চলে আসবেন। ডাক্তার সুশান্ত রায় অন্য একটি চ্যানেলে বলছিলেন যে 12:10 উনি পৌঁছে গেছেন। যদি সময় দেখেন 10:53 হচ্ছে যে মেয়েটির মা বাবার কাছে ফোন যায় আত্মহত্যা বলে, আর 12:10 হচ্ছে যে উনি পৌঁছে গেছেন, মেয়েটির বাবাও হচ্ছে তার আগেই পৌঁছে গেছেন বাবা মা। অর্থাৎ মেয়েটি বাবা মাকে তারা হাতে পায়ে ধরেছে, কিন্তু মৃতদেহ দেখতে দেওয়া হলো না, অথচ এনারা মৃতদেহকে পাশে রেখে ওনারা ওখানে হচ্ছে সলা পরামর্শ করলেন দীর্ঘক্ষণ যে কিভাবে হচ্ছে ওখানে সামাল দেওয়া যায়। এবং বাকি যেটা প্রশ্ন করলে যে ফরেন্সিক মেডিসিন, আমি যে তথ্যটা দিই তোমাদের, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ নিজে ফোন করেন এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপালকে, এবং এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল বলেন যে হচ্ছে যে ঠিক আছে, আমার এরকম একটা ঘটনা ঘটেছে, আমার এখানকার সিনিয়র কোনো ফ্যাকাল্টি মেম্বারকে পাঠাচ্ছে। উনি বলে দেন যে না, নির্দিষ্টভাবে যার নাম বলছি আমি, যত জুনিয়র হোক সিনিয়র হোক, আপনাকে দেখতে হবে না, আপনি একেই পাঠাবেন। এবং হচ্ছে যে ছাত্রছাত্রী যে দাবি ছিল যে অন্য কোনো কলেজে, মেডিকেল কলেজের ফরেন্সিক টেস্টটা হোক, পোস্টমর্টেম অটোপসি এক্সামিনেশনটা হোক, সেটা তো মানা হয়নি। বরং যখন তারা দাবি করে যে এক্সটার্নাল একজন অন্তত এক্সপার্ট অন্তত রাখুন, তখন হচ্ছে সন্দীপ ঘোষ ফোন করে তার ফোল্ডে থাকা একজন, তারই গোষ্ঠীর একজন, শুধু এই জন্য বলছি আমরা যে শুধুমাত্র যে এনআরএস মেডিকেল কলেজে এদের শাখা তা নয়, সারা পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্র, সবকটা মেডিকেল কলেজ, সবকটা জেলা, স্বাস্থ্য ভবন, পুরোটাই এরা জাল বিছিয়ে রেখেছিল। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড পুরোটাই এমনভাবে জাল বিছিয়ে রেখেছে যাতে হচ্ছে সব জায়গাতে তাদের লোক বুঝে রেখেছে, এই সিন্ডিকেটটা চালাতে পেরেছে তারা, এবং তাদের দ্বারা সংগঠিত যে অপরাধ চক্র, তার পরিণতি হচ্ছে এই ধর্ষণ এবং খুন। এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য প্রথম একদম খবর পাওয়ার থেকে 9ই আগস্ট সকালবেলা থেকে শুরু হয়েছে প্রমাণ লোপাটের কাজ। প্রমাণ লোপাটের হচ্ছে কাজ সকালবেলা যেটুকু করতে পেরেছে, তারপর বিকেলবেলায় অতি তৎপরতার সঙ্গে মৃতদেহ পুড়িয়ে দেওয়া, এবং তারপরে হচ্ছে যে ওই রেনোভেশনের নাম করে বেসিন এবং বাথরুম ইত্যাদি ভেঙে ফেলা। এবং তার পাশে সুবর্ণদা, আমি আপনাকে একটু, সেটাই তো বোঝা যাচ্ছে না। একদম সুবর্ণদা, আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আসছে, গোটা সিস্টেম অপরাধী আমরা বলছি, শুধু এই সন্দীপ ঘোষকে ধরলে হবে না, কিন্তু সন্দীপ ঘোষের এই মুহূর্তের পলিগ্রাফ টেস্টের একটি আপডেট আসছে, এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ।
দুপুর 12টায় শুরু হয়েছিল, অবশেষে পলিগ্রাফ টেস্টিং শেষ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শেষ হলো সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। সূত্রের খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, সিবিআই প্রায় 8 ঘন্টা পরে পলিগ্রাফের যে প্রসেস, সেই প্রসেস শেষ করেছে বলে আমরা জানতে পারছি। বিভিন্ন গল্পের ছলে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, বিভিন্ন সাজেস্টিভ কোয়েশ্চেন করা হয়েছে, বিভিন্ন রেলিভেন্ট প্রশ্ন করা হয়েছে। এই একাধিক প্রশ্নমালা সিবিআই সাজিয়ে দিয়েছিল সিএফএসএল এর যারা অফিসার আছেন তাদেরকে। সেখানে উপস্থিত ছিল সাইকোলজিস্ট, সেখানে উপস্থিত ছিল পুলিশের আধিকারিক, সেখানে উপস্থিত ছিলেন সন্দীপ ঘোষ নিজে। এবং সন্দীপ ঘোষের 8 ঘন্টা পরে যে উত্তর, সেই উত্তরগুলো ট্যালি করে সাইকোলজিক্যাল টেস্ট সন্দীপ ঘোষের হয়েছে, ভয়েস টেস্ট হয়েছে, সন্দীপ ঘোষ কখন কোন প্রশ্নে কিভাবে রিয়াক্ট করেন, এই সমস্ত কিছু যথেষ্ট জটিল একটি প্রসেস। দৈপায়নদা, এই প্রসেসটা মানে অনেকে প্রশ্ন করে, কিন্তু এই 8 ঘন্টা ধরে কিছু কি জানা যাবে? আপনি যে জিনিসগুলো রেস করছেন এগুলো তো মারাত্মক। সন্দীপ ঘোষ এগুলো বলবেন বলে মনে হয়? দেখুন, ইনভেস্টিগেশন যারা এজেন্সি থাকে তারা এই ব্যাপারে আমাদের থেকে অনেক ইন্টেলেক্ট, কারণ আমাদের তো ইনভেস্টিগেশন হচ্ছে ছোটোবেলায় ফেলুদা, একটু বড়োবেলায় ব্যোমকেশ, আর তারপরে বেলায় সৃজিত মুখার্জির দাওয়াত থ্রিলারগুলো। কিন্তু সেটা পড়েও আমাদের বেসিক যে সেন্স মনে হয় যে আমাদের দেশের ইনভেস্টিগেশন যে এজেন্সিগুলো আছে, ইনক্লুডিং আমি পুলিশ থেকে শুরু করে যারা আছে, তাদেরকে আমি যথেষ্ট মানে পারদর্শী মনে করি। তারা চাইলে পারবে না এটা আমি বিশ্বাসই করি না। সুতরাং যে যাই করে থাকুক, আমার ইনভেস্টিগেটিং এজেন্সি যদি অনেস্টলি ট্রাই করে তারা পারবে বলে এই বিশ্বাস আমার 100% আমি এর সঙ্গে একমত নই। শরৎ দত্ত, যে কোনো ইনভেস্টিগেশন বা দাঁড়িয়ে থাকে প্রমাণের ওপর। যদি প্রমাণ বা এভিডেন্স না থাকে তাহলে কোনো ইনভেস্টিগেশন দাঁড়াবে না, বিচার হবে না, শাস্তি হবে না, শাক দিয়ে মাছ ঢাকবে না। দৈপায়ন, আমি এখন একটুখানি দাঁড়াও, আমি বলতে দিই। দৈপায়ন এটুকু মাথায় রাখতে হবে, এই তৃণমূল প্রশাসন এবং শাসক দলের মধ্যে কিছু কিছু প্রহ্লাদ তৈরি হচ্ছে। আমার ভালো লাগছে প্রহ্লাদদের আজকে সামনে দেখে। দৈত্যকুলে প্রহ্লাদ হলে আমার ভালো লাগে তাদের দেখতে, কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা কিন্তু ব্যর্থ। এটুকু বলে দিচ্ছি, এই সময় দাঁড়িয়ে পাঁচিলে হাঁটার অভ্যেস বন্ধ করো দৈপায়ন। সোজা গলায় সোজা সাপটা বলো, প্রমাণ এবং তছরূপ করা হয়েছে, প্রমাণ লোপাট করেছে প্রশাসক, শাসক দল, তৃণমূল ওরফে সন্দীপ ঘোষ, ওরফে স্বাস্থ্যমন্ত্রী, ওরফে মুখ্যমন্ত্রী, ওরফে তৃণমূল সরকার। এবং এইটা ধারাবাহিকভাবে করে আসছে। সেই কাকুর কণ্ঠস্বর থেকে আজ অবধি এই অভয়া আমাদের বোনটিকে ছিনিয়ে নেওয়া আমাদের হাত থেকে। বারবার বলছি, কাকুর কণ্ঠস্বর কিন্তু আমরা ভুলে যাইনি, এবং সেই ভুলে যায়নি বলে আজকে বাঙালির কণ্ঠস্বর সবাই শুনতে পাচ্ছে। এবং প্রমাণ তছরূপ কিন্তু চলবে না দৈপায়ন, বারবার বলছি। আপনাদের প্রতিক্রিয়া নিতে চাই। শারদাদা, দীপাঞ্জন চক্রবর্তীও হাত তুলছেন। এটা সুবর্ণ গোস্বামী, ফুয়াদ হালিম তারা এর আগেও রেস করেছিলেন। আমি যে তথ্য আগেও দেখিয়েছি আরেকবার দেখাচ্ছি, কারণ গোটা ফরেন্সিকের রিপোর্টটা যদি জাল বা ভুল হয় তাহলে অনেক কিছু শেষ হয়ে যাবে, এবং তার দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তাদের দুজনকে নিতে হবে, ইনক্লুডিং পুলিশ কমিশনার। এই মুহূর্তে আমি যে রিপোর্টটা দেখাবো, এই মুহূর্তে 2023 সালে, মাফ করবেন 2021 সালের যে মেমোরেন্ডাম, এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের যে মেমোরেন্ডাম, প্লিজ ফাইন্ড এনক্লোজ হিয়ার উইথ অফিস মেমোরেন্ডাম বিয়ারিং এত নম্বর ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। সেটা কি ছিল আমি একবার এরপরে দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিএমই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, 2021 সালে 23শে ডিসেম্বর 2021 সালে ডিএমই এটা প্রত্যেক হাসপাতাল এবং বিশেষ করে ফরেন্সিক ডিপার্টমেন্টগুলোকে পাঠিয়েছিল। এবার আমি দেখাবো কেন্দ্রীয় সরকার কি মেমোরেন্ডাম পাঠিয়েছিল। দেখুন, সেই মেমোরেন্ডামে বলা হয় নরেন্দ্র মোদী সরকার যে প্রাচীন যে নিয়মটি ছিল সেই নিয়ম আপাতত একটু শিথিল করলো, অর্থাৎ সূর্যাস্তের পরে ময়নাতদন্ত করা যাবে। ময়নাতদন্ত করার প্রত্যেকটা প্রোটোকল আবার নতুন করে ঝালিয়ে নেওয়া হলো, কিন্তু তার মধ্যে 4 নম্বর যে পয়েন্ট, এই পয়েন্ট যদি চান আপনারা পাবলিক ডোমেনে রয়েছে, 4 নম্বরে লেখা আছে এই সানসেটের পরে কন্ডাক্ট অফ পোস্টমর্টম ইন হসপিটালস আফটার সানসেট, অর্থাৎ সূর্যাস্তের পরে সরকারি হাসপাতালগুলোতে ময়নাতদন্তের যে প্রোটোকল, সেখানে 4 নম্বর পয়েন্টে ভালো করে দেখুন, হাউএভার কেসেস আন্ডার ক্যাটাগরিজ সাচ অ্যাজ হোমিসাইড অর্থাৎ খুন, সুইসাইড অর্থাৎ আত্মহত্যা, রেপ অর্থাৎ ধর্ষণ, ডিকম্পোজ বডিজ অর্থাৎ পচে গলে যাওয়া বডি, সাসপেক্টেড ফাউল প্লে অর্থাৎ এর মধ্যে যদি কোনো ফাউল প্লে থাকে, যদি কোনো ধরনের খুনের সম্ভাবনা বা এই বডিটাকে দেখে মনে হচ্ছে যে এটাকে কেউ মেরে গিয়ে থাকতে পারে বা
বিষ খাইয়ে থাকতে পারে, এরকম ধরনের পোস্টমর্টেম নাইট টাইমে করা উচিত নয়, আনলেস দেয়ার ইজ আ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। অভয়া যেদিন মারা যায় তড়িঘড়ি অভয়ার বাড়ির লোককে না ডেকে এই লয়ার থেকে শুরু করে ডেটা এন্ট্রি অপারেটর সবাইকে ডাকা হয়, তারপরে কিসের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল? কি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল? কলকাতা পুলিশের কমিশনার সেখানে উপস্থিত ছিলেন, বড় বড় অফিসাররা উপস্থিত ছিলেন, তারপরেও কেন রাতে তড়ি ঘড়ি এই পোস্টমর্টেম করা হলো? এবং একবারই করা হয়েছে, 4 বার অপশন ছিল। আমি এটা নিয়ে একদম সরাসরি সুবর্ণ গোস্বামী আপনার কাছে আসবো, এটা তো ইললিগাল। একজন মহিলা তার পোস্টমর্টেমটা রাতে করাটাই আনএথিক্যাল অনেকে বলছেন। নিয়ম মতো তাই, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু তখনও পর্যন্ত কিছুই খারাপ হচ্ছে, যে কোনোভাবেই খারাপ ছিল না। তখন হচ্ছে যে কোথাও কোনো সমস্যা তৈরি হয়নি। আরজিকর মেডিকেল কলেজের বাইরে কোথাও এক ফোঁটা একজন মানুষও স্লোগান তুলে বলেননি যে হচ্ছে যে আই ওয়ান্ট জাস্টিস বা উই ওয়ান্ট জাস্টিস। ফলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছিল এই অভিযোগ তো খাটেই না। সুতরাং কেন তড়িঘড়ি ফরেন্সিক করা হলো, এবং ফরেন্সিক রিপোর্টও দেওয়া হচ্ছিল না যতক্ষণ না সন্দীপ ঘোষ সেটাতে হচ্ছে যে মানে ধারণার ছিলেন, তার নট দিচ্ছিলেন, ততক্ষণ অবধি করছিল না। সন্দীপ ঘোষ ওখানে সেক্সুয়াল অসল্টের কথা নাকি লিখতেই দিচ্ছিলেন না, তবু দুজন ফরেন্সিক মেডিসিন তাদের চাকরি বাঁচানো বলেছে, আমাদের চাকরি চলে যাবে, এটুকু লিখতেই হবে, সেই খবরটাই যে সেই জন্য হচ্ছে তারা এই রিপোর্টে এটা মেনশন করেছে। এবং তারপরে হচ্ছে যে তারও বেশ কিছুক্ষণ পরে হচ্ছে যে এফআইআর দায়ের হয়েছে, আপনারা জানেন। তারপরে আরজিকর মেডিকেল কলেজের মর্গে 48 চেম্বারের একটা মানে মৃতদেহ রাখার ঘর আছে, সেখানে না রেখে তড়ি ঘড়ি রাত্রিবেলায় হচ্ছে যে মৃতদেহ পুড়িয়ে দেওয়া। এবং আরো এর সাথে ময়ূক যেটা নিয়ে আলোচনা করছিল একটু আগে, দৈপায়নও বলছিল বা শারদাও বলছিলেন, যেটা যে এই পুরো ব্যাপারটা যে সিবিআই যে পলিগ্রাফ করলো, আমরা এটাও কিন্তু বুঝতে পারছি না সিবিআই অ্যারেস্ট করছে না, পলিগ্রাফ করছে। পলিগ্রাফ পরীক্ষাটা এমনিতেই আদালতযোগ্য গ্রাহ্য নয়। দ্বিতীয় যেটা হচ্ছে পলিগ্রাফ পরীক্ষার যেগুলো আছে 8টা 9টা টেস্ট আছে, সেইগুলো এড়ানোর জন্য বেশ কিছু ওষুধপত্রের ব্যবহার ইত্যাদিও করা যায়, যেগুলো করলে তার হার্ট রেট ইত্যাদি অনেকটা হচ্ছে যে নর্মাল থাকে। এইসব কেন সেই সুযোগ সন্দীপ ঘোষকে সিবিআই দিল সেটাও কিন্তু বোধগম্য নয়। সন্দীপ হচ্ছে অ্যারেস্ট না করে পলিগ্রাফ করা, এটা এখান থেকে আদৌ কিছু বেরোবে কিনা, পলিগ্রাফকে ফাঁকি দেবার কিন্তু অনেকগুলো রাস্তা আছে, এবং সন্দীপ ঘোষের মতো ধুরন্ধর ক্রিমিনালদের সেই সমস্ত জানা আছে। দীপাঞ্জন চক্রবর্তী একবার শুনেনি, আমি চেঞ্জ করি। দীপাঞ্জন চক্রবর্তী বলুন, দীপাঞ্জন দা ছোট করে। আমি এক্স্যাক্টলি যে জায়গাটা বললেন সুবর্ণবাবু, আমি ওইখান থেকে দিচ্ছি। আমার কথা হচ্ছে যেটা ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশনের একটা বেসিক পার্ট, যে তখন অ্যারেস্ট করা হয় যখন দেখা যাচ্ছে হয় সে ভুলভাল তথ্য দিচ্ছে বা সহযোগিতা করছে না, অথবা সে এভিডেন্স বা উইটনেস ট্যাম্পার করতে পারে। সিবিআই যদি 100 ঘন্টা বা 10 দিন ধরে তাকে অ্যারেস্ট করলো না সন্দীপ ঘোষকে, তাহলে পলিগ্রাফ টেস্টটা কেন করা হচ্ছে? এটা তো দ্বিচারিতা। পলিগ্রাফ মানে সে সত্যি কথা বলছে না, সিবিআই স্যাটিসফাইড নয়। আর তা যদি হয় তাহলে তাকে কাস্টাডিতে না নিয়ে কেন পলিগ্রাফ করছে? এটাও ঘটনা যেটা বললেন ডক্টর গোস্বামী, পলিগ্রাফ টেস্টে মেডিসিন খায় বিভিন্ন রকম লোকজন। ঠিক দীপাঞ্জন দা, আমি আপনাকে একটু থামাতে বাধ্য হচ্ছি, কারণ আরেকটি ব্রেকিং নিউজ আসছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রেকিং নিউজটা একবার নেব আমি। আরজিকর তদন্ত কাণ্ডে এই মুহূর্তে আরো অফিসার সিবিআই এর তরফ থেকে আনা হচ্ছে। এই মুহূর্তে আরজিকর দুর্নীতি তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই। সন্দীপ ঘোষ আরো চাপে পড়তে চলেছেন মনে করা হচ্ছে, কারণ এই মুহূর্তে নিজামে সিবিআই আধিকারিকদের আরো উচ্চ পর্যায়ের মিটিং বসছে। নিজামে এলেন সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টর, অতিরিক্ত ডিরেক্টর মনোজ শশীধর। দিল্লির অফিসার, অত্যন্ত দক্ষ একজন অফিসার মনোজ শশীধর এবার এলেন। এর আগে ধর্ষণ এবং হত্যার মামলাতে, যে মামলাটি চলছে অভয়ার, সেই মামলাতে হাতরাস এবং উন্নাওয়ের অফিসার তাদেরকে আনা হয়েছিল, মহিলা অফিসারকে আনা হয়েছিল। এবার আনা হলো করাপশন মামলাতে অত্যন্ত দক্ষ অফিসার মনোজ শশীধরকে। এবং তার পাশাপাশি বাংলার মানুষ আরেকবার এই বিতর্কটা কেন প্রয়োজন আছে, এই মুহূর্তে এই ময়না তদন্ত নিয়ে আরো বেশি করে বিতর্কের প্রয়োজন আছে, আরো বেশি করে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর দরকার আছে। কারণ এই ময়না তদন্তটাই যদি জালি হয়, এই ময়না তদন্তটাই যদি বেআইনি হয়, এবং তার পাশাপাশি কেন ওই গোল্ডেন আওয়ারকে ব্যবহার করে ক্রাইম ডিলিট করার কাজটা চলেছিল। এবং আমার তো এখন সন্দেহ হচ্ছে, সেদিনও অর্থাৎ যেদিন রাতে আমি রিপোর্টিং করতে গেছিলাম আরজিকর হাসপাতালে, চারদিকে তছনছ করে দেওয়া হয়েছিল, সেদিনও আমি শুনেছিলাম নির্দিষ্ট কিছু রুমে
নির্দিষ্ট কিছু দুষ্কৃতী তারা স্ট্রেট ঢুকেছিল এবং কিছু কিছু জিনিস ধ্বংস করেছে, জ্বালিয়ে দিয়েছে, সেটাও কি প্রমাণ লোপাটের জন্য? সেদিন ময়ূক ঠিক কী দেখেছিল সেটা দেখে আমি আজকের এই জবাব চাই বাংলা শেষ করব, এবং কালকে আরও বিস্ফোরক কিছু তথ্য যেগুলো গোল্ডেন টাইমে নষ্ট করা হয়েছে সেগুলো নিয়ে আসবো। দেখে নি। এই মুহূর্তে আমি ঢুকছি এবং দেখো কাঁচ তছনছ করা হয়েছে। এটা গোটা পৃথিবীর এই মুহূর্তে দেখা উচিত, গোটা দেশের দেখা উচিত এই মুহূর্তে। এরা কারা যারা একটা কোনো প্রমাণ ছাড়েনি? দেখো অ্যাডমিশন টিকিট কাউন্টার, এই মুহূর্তে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের ছবি এভাবে পড়ে রয়েছে। টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার, এবং আমি জানিও না এখানে হয়তো ভাঙচুরটা এ পরিমাণে হয়েছে। এখানে অনেক কিছু আরো ফ্যান দেখো, আমি শুধু শম্ভুকে বলবো ফ্যানগুলো দেখাতে। এখানে দামি দামি মেশিন রয়েছে, ভেন্টিলেশন মেশিন, মনিটরিং মেশিন। এইটা হচ্ছে এইচডিইউ ওয়ার্ড, এখানে অবজারভেশনে রাখা হয়। এই এইচডিইউ ওয়ার্ডের অবস্থা দেখো এই মুহূর্তে আমি দেখাচ্ছি। এই কিচ্ছু বাকি নেই, জাস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে। আরো দেখাবো। এটা প্যালেস্টাইনের নয়, যেই বুদ্ধিজীবীরা বলেন প্যালেস্টাইন নিয়ে কথা বলেন, কলকাতা নিয়ে কথা বলুন। এই হচ্ছে কলকাতার অবস্থা।